আচ্ছা, এই যে আমরা গ্লোবাল পলিটিক্স বা বিশ্ব অর্থনীতির কথা বলি, এর নাটাইটা আসলে কার হাতে? ক্ষমতা কি কেবল হাতে গোনা কয়েকটা দেশের, নাকি জাতিসংঘ বা বিশ্বব্যাংকের মতো বড় বড় প্রতিষ্ঠানই সবকিছু চালাচ্ছে? চলুন আজকের এই বিশ্লেষণে এই জটিল খেলার পেছনে চালকদের খুঁজে বের করার চেষ্টা করা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ, তাই না? যে এই দুনিয়াটা আসলে চালায় কে? কোন একটা সুপার পাওয়ার, নাকি ক্ষমতাধর কিছু দেশের জোট, অথবা জাতিসংঘের মতো কোনো বৈশ্বিক সংস্থা? উত্তরটা কিন্তু মোটেও সহজ নয়। চলুন একটু গভীরে যাওয়া যাক। তো আজকে আমরা এই পুরো বিষয়টা বোঝার জন্য 4টা ধাপে এগোব। শুরু করব আজকের এই বিশ্ব ব্যবস্থার জন্ম কিভাবে হলো তা দিয়ে। এরপর দেখব নতুন শক্তিগুলোর উত্থান, তারপর বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানটা ঠিক কোথায় তা বিশ্লেষণ করে সবশেষে নজর দেব ভবিষ্যতের ভূরাজনীতির দিকে। চলুন গল্পের শুরুটা করি একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসস্তূপের পর থেকে। কারণ আজকে আমরা যে বিশ্ব ব্যবস্থাকে দেখছি তার ভিড়টা কিন্তু ওখানেই তৈরি হয়েছিল। দেখুন, যুদ্ধের ওই ভয়াবহতা থেকে বিশ্ব একটা জিনিস খুব ভালোভাবেই শিখেছিল, আর একা একা নয়, একসাথে থাকতে হবে। তো আর একটা বিশ্বযুদ্ধ যেন না হয়, সেই ভাবনা থেকে ১৯৪৫ সালে জন্ম নিল জাতিসংঘ। শুধু তাই না, শান্তিটা শুধু দেশগুলোর মধ্যে হলেই তো হবে না, মানুষের মনেও শান্তি দরকার। এই চিন্তা থেকে একই বছর তৈরি হল ইউনেস্কো। এরপর একা একটা শ্রমিকের অধিকারের জন্য আইএলও এবং বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা সমন্বয়ের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচওর মতো প্রতিষ্ঠানগুলো খুব দ্রুতই গড়ে উঠল। এই সংস্থাগুলোর পেছনের দর্শনটা ছিল কিন্তু অসাধারণ। যেমন ধরুন, ইউনেস্কোর সংবিধানেই বলা আছে, যেহেতু যুদ্ধ মানুষের মন থেকে শুরু হয়, তাই শান্তির দুর্গ মানুষের মনেই নির্মাণ করতে হবে। কি দারুণ কথা, তাই না? মানে লক্ষ্যটা শুধু দেশগুলোর মধ্যে চুক্তি করা ছিল না, বরং মানুষের চিন্তার জগতেও একটা ইতিবাচক পরিবর্তন আনা ছিল। কিন্তু শুরু থেকেই ক্ষমতার পাল্লাটা কিন্তু একদম সমান ছিল না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র, এরা একটা বিশেষ ক্ষমতা পেল, যার নাম ভিটো পাওয়ার। এর মানে কি? এর মানে হল, এই 5 দেশের যে কোনো একটা দেশ যদি কোনো প্রস্তাবে না গড়ে দেয়, তাহলেই সেই প্রস্তাব বাতিল। সোজা কথায়, নতুন বিশ্বব্যবস্থা তৈরি হলেও ক্ষমতার মূল কাঠামোটা কিন্তু সেই পুরনো শক্তিধর দেশগুলোর হাতেই রয়ে গেল। কিন্তু দেখুন, ক্ষমতার এই পুরনো কাঠামো তো আর চিরদিন একইভাবে চলার কথা নয়। সময়ের সাথে সাথে এই ব্যবস্থা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ল। বিশ্বমঞ্চে আবির্ভাব ঘটল নতুন এবং বেশ প্রভাবশালী কিছু শক্তির। বিষয়টা একটু খেয়াল করুন। একদিকে ছিল জাতিসংঘের মতো পুরনো প্রতিষ্ঠানগুলো, যেগুলো মূলত পশ্চিমা দেশগুলোর নেতৃত্বে যুদ্ধ পরবর্তী একটা বিশ্ব গড়ার দিকেই ফোকাস করেছিল। আর ঠিক তার উল্টো দিকে ব্রিক্সের মতো নতুন জোটগুলো সেই একতরফা অর্থনৈতিক আর রাজনৈতিক ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ করা শুরু করল। তাদের চাওয়া ছিল একটা বহু মেরুর বিশ্ব। আর এই যে নতুন জোটগুলোর কথা বলছি, এদেরকে খাটো করে দেখার কিন্তু কোনো সুযোগই নেই। কেন? এই 4টা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব অর্থনীতির একটা বিরাট অংশ এখন ব্রিক্স এবং আসিয়ানের মতো জোটগুলোর হাতে, আর এই অর্থনৈতিক শক্তি তাদের বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের মূল কারণ। এই নতুন খেলোয়াড়দের মধ্যে কারা কারা আছে চলুন একটু দেখি। যেমন ব্রিক্স, এরা তো আইএমএফ আর বিশ্বব্যাংকের বিকল্প হিসাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকই তৈরি করে ফেলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থিতিশীলতা ধরে রাখতে কাজ করছে আসিয়ান। আবার 57টা মুসলিম দেশের প্ল্যাটফর্ম হিসাবে আছে ওআইসি। আর পশ্চিমা জোটগুলোর বাইরে চীন ও রাশিয়ার নেতৃত্বে ইউরেশিয়ার নিরাপত্তার জন্য গড়ে উঠেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও। আচ্ছা, এই যে এত সব আন্তর্জাতিক রাজনীতির খেলা, এই বিশাল মঞ্চে আমাদের বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক। বিশ্ব দরবারে বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয়ের একটা হল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম সেরা অবদানকারী দেশ হিসেবে। ভাবুন তো, বিশ্বের সব সংঘাতপূর্ণ জায়গায় শান্তি ফেরানোর এই কাজটা বাংলাদেশকে একটা অন্যরকম কূটনৈতিক সম্মান এনে দিয়েছে, যা অনেক দেশেরই নেই। আর সাফল্য কিন্তু শুধু এখানেই থেমে নেই। আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্ব স্বীকৃতি আদায় করা, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আওয়াজ তোলা, কিংবা রোহিঙ্গা গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া, এই প্রত্যেকটা কাজে কিন্তু বাংলাদেশের দৃঢ় কূটনৈতিক দক্ষতার পরিচয় পাওয়া যায়। এমনকি আঞ্চলিক ফোরাম সার্কের মূল ভাবনাটাই ছিল বাংলাদেশের, আর এখন তো ঢাকার বুকেই বিমস্টেকের সচিবালয়। অনেকেই ভাবতে পারেন, এইসব আন্তর্জাতিক সংস্থায় যোগ দিয়ে আসলে লাভটা কি? আচ্ছা, একটা নক্কর উদাহরণ দিই। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওতে যোগদানের পর গত 25 বছরে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় $2.25 বিলিয়ন কল্যাণমূলক লাভ হয়েছে, আর রপ্তানি বেড়েছে $3.5 বিলিয়ন।
তার মানে এই অংশগ্রহণটা শুধু সম্মানের ব্যাপার না, দেশের অর্থনীতির জন্য এটা খুবই জরুরি। তো বর্তমান তো আমরা দেখলাম, কিন্তু ভবিষ্যৎ কি বলছে? বিশ্ব ব্যবস্থা তো প্রতিনিয়ত বদলাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ যখন স্বল্প উন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসছে, তখন তার সামনে কি চ্যালেঞ্জ আর সুযোগ অপেক্ষা করছে? চলুন সেটাই দেখি। দেখুন, এলডিসি থেকে বের হয়ে আসাটা অনেকটা একটা মুদ্রার দুই পিঠের মতো। একদিকে যেমন কিছু বড় চ্যালেঞ্জ আছে, যেমন ধরুন বাণিজ্যে পাওয়া বিশেষ সুবিধাগুলো আর থাকবে না, আন্তর্জাতিক নিয়মকানুন আরও কঠিন হবে, কিন্তু অন্যদিকে সুযোগের দরজাও কিন্তু খুলছে। নতুন নতুন বাণিজ্য চুক্তি করার সুযোগ, জলবায়ু বা অভিবাসনের মতো ইস্যুতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এবং বিমস্টেকের মতো প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নিজের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করার বিশাল সম্ভাবনা তৈরি হবে। তাহলে এই পরিস্থিতিতে করণীয় কি হতে পারে? বিশেষজ্ঞরা একটা 3 ধাপের কৌশলের কথা বলছেন। প্রথমত, পুরনো আর নতুন সব ক্ষমতাধর দেশের সাথেই বেছে বেছে অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করা। দ্বিতীয়ত, ডিপ্লোম্যাটিক হেজিং নীতি নেয়া, মানে কোনো একটা নির্দিষ্ট ব্লকের দিকে পুরোপুরি না ঝুঁকে সবার সাথে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, যাতে নিজের কৌশলগত স্বাধীনতাটা টিকে থাকে। আর সবশেষে ভাষা, সংস্কৃতি আর জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো বিষয়গুলোতে নিজেকে একজন বিশ্ব নেতা হিসেবে ব্র্যান্ডিং করা। তাহলে শেষ প্রশ্নটা এইটাই, এই যে বিশ্ব মঞ্চটা এত দ্রুত বদলে যাচ্ছে, এখানে বাংলাদেশের মতো একটা দেশের জন্য শুধু টিকে থাকা নয়, বরং মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার সবচেয়ে সেরা কৌশলটা আসলে কি হতে পারে?